ওম সূর্যায় নমঃ। অখণ্ড সৌভাগ্যের জন্য আমাদের সনাতন ধর্মে মাতারা যে ব্রত ধারণ করে থাকেন সেটি হচ্ছে পবিত্র বট সাবিত্রী ব্রত। আজকের এই ভিডিওতে আমরা জানব বট সাবিত্রী ব্রতটি এই বছর কবে পড়েছে, কারা এই ব্রত পালন করতে পারবে এবং কিভাবে এই ব্রত পালন করা উচিত। সম্পূর্ণ ভিডিওটি শাস্ত্র প্রমাণের উপর আধারিত, সুতরাং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে আসি বট সাবিত্রী ব্রতটি এই বছর কবে পড়েছে। দেখুন, 11ই জ্যৈষ্ঠ অর্থাৎ 26 মে দিন সোমবার এই ব্রতটি পড়েছে। কিন্তু শাস্ত্র যেহেতু বলে এই ব্রত ত্রয়োদশী থেকে পালন করতে এবং প্রতিপদে পালন হবে, তাই মঙ্গলবারে ব্রত অনেকেও পালন করতে পারেন। অর্থাৎ কি, যে আপনি যেহেতু সোমবার দিন অমাবস্যা নিশি পালন লিখেছে, তো ত্রয়োদশী চতুর্দশী আপনার রবিবার থেকেই থেকে যাচ্ছে, তাই অনেকে মঙ্গলবার দিন সূর্য উদয়ের পরে যেহেতু অমাবস্যা তিথি থাকছে, যারা ত্রয়োদশী থেকে ব্রত ধারণ করতে চাইছেন তারা অমাবস্যার পূজাটি করে ব্রত সমাপ্তি করতে পারেন। না হলে যদি আপনি শুধু অমাবস্যা তিথিতে ব্রত পালন করতে চাইছেন তাহলে সোমবার আপনি করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে, এই ব্রত কারা ধারণ করতে পারবে? এই নিয়ে স্কন্দ পুরাণ সুন্দরভাবে একটা প্রমাণ দিয়েছে। স্কন্দ পুরাণ বলছে, নারী বা বিধবা বাপি পুত্র পৌত্র বিবর্জিতা সবৃত্তিকা স্বপুত্র বা কুরিয়াদ ব্রতম মৃতম শুভম। অর্থাৎ কি, যে বিধবা স্ত্রী, সধবা স্ত্রী, বালিকা, পুত্রবান, এমনকি যাদের সন্তান সন্ততি এখনো হয়নি, সেই সমস্ত প্রত্যেক মাতারা এই বট সাবিত্রী ব্রতটি ধারণ করতে অর্থাৎ পালন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের শাস্ত্রের নির্দেশ। এবার প্রশ্ন আসছে যে ব্রতটি কিভাবে পালন করা উচিত। আমি প্রথমেই বলে এসেছি যে ত্রয়োদশী থেকে ব্রত আরম্ভ হবে, অমাবস্যা দিন ব্রত পালন হবে এবং প্রতিপদে গিয়ে ব্রত পালন হবে, অর্থাৎ ব্রতের সমাপ্তি ঘটবে। এইভাবে ব্রত পালন করা উচিত। কিন্তু শাস্ত্র এই নিয়ে সুন্দর ব্যাখ্যা দিয়েছে। শাস্ত্র এই কথা বলছে। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে যে আমায়ঞ্চ তথা জ্যৈষ্ঠী বট মূলে মহাসতী ত্রিরাত্র ও সীতা নারী বিধি নানেন পূজয়ে। অর্থাৎ কি, ত্রয়োদশী থেকে অমাবস্যা পর্যন্ত ব্রতটি পালন করতে বলছে এবং প্রতিপদ তিথিতে ব্রতটিকে পালন করতে বলছে। এবার আসি এই দিন কিছু বিশেষ করণীয় কাজ। বট সাবিত্রী ব্রত যদি শুধুমাত্র আপনি অমাবস্যা তিথিতে পালন করছেন, তাহলে আপনি সেদিন সূর্য উদয়ের পূর্বে ঘুম থেকে উঠুন। ঘুম থেকে উঠার পরে আপনি ভগবান সূর্যকে অবশ্যই অর্ঘ্য প্রদান করবেন। অর্ঘ্য প্রদান শেষ হলে আপনি রক্ত পীত বস্ত্র পরিধান করবেন। রক্ত পীত বস্ত্র পরিধানের সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন আপনার যেন শাঁকা সিঁদুর, যদি আপনি সধবা নারী হন তাহলে আপনার যেন শাঁকা সিঁদুর মঙ্গলসূত্র এগুলো সবকিছু পরিধান সঠিকভাবে থাকে। সঙ্গে সঙ্গে নিজের স্বামীর অনুমতি এবং আশীর্বাদ উভয় প্রাপ্তি করবেন। দিয়ে আপনি বট গাছের মূলে পূজা শুরু করবেন। এইখানে একটা জিনিস প্রত্যেক মাতাদের মাথায় রাখা উচিত, সেটা হচ্ছে মাথায় যেন আপনাদের কাপড় থাকে এবং ভুলেও যেন চুল খোলা না থাকে। কারণ শাস্ত্র বলছে চুল খোলা রেখে কোনো পূজা অর্চনায় বসা বা পূজা অর্চনা করা উচিত নয়। এরপরে যেটা হচ্ছে মাথায় রাখা উচিত সেটা হচ্ছে 108 বার কমপক্ষে বট বৃক্ষের পরিক্রমা এবং পূজা যথাসম্ভব। সঙ্গে সঙ্গে বট বৃক্ষের নিচে বসে ওং শিবায় নমঃ বীজ মন্ত্রটি যথাসম্ভব জপ করা। ওং শিবায় নমঃ কেন বললাম? মাতাদের কিন্তু আমাদের শাস্ত্র বলছে ওং নমঃ শিবায় বলতে না। এই নিয়ে আমি একটি ভিডিও পরে করব, তো কেন এইটা বলছি তার প্রমাণ আপনি পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবশেষে আমরা এই ব্রতের পৌরাণিক কিছু কাহিনী জানব। পুরাণে কথিত আছে, মদ্র দেশের রাজা অশ্বপতির কন্যা ছিলেন সাবিত্রী। তার বিবাহ হয় সত্যবানের সঙ্গে। বিবাহের পূর্বে দেবর্ষি নারদ ভবিষ্যৎবাণী করেন যে বিবাহের 1 বছরের পর তার স্বামী অর্থাৎ সত্যবানের মৃত্যু ঘটবে। কি 1 বছর হয়ে যাওয়ার পরে, অর্থাৎ বিবাহ 1 বছর হয়ে যাওয়ার পরে সত্যবানের সর্পদংশন ঘটে। সর্পদংশনের পর মাতা সাবিত্রী নিজের সতীত্বের বলে
যমরাজাকে প্রসন্ন করেন এবং যমরাজার কাছ থেকে 3টি বরদান প্রাপ্তি করেন। প্রথম সেটা হলো ওনার শ্বশুর শাশুড়িকে নিয়ে। দ্বিতীয় যে বরটা উনি চেয়েছিলেন ওটা হচ্ছে 100 পুত্র প্রাপ্তি করতে চেয়েছিলেন, এবং তৃতীয় বরদানটি ছিল অখণ্ড সৌভাগ্যবতী হওয়া। তারপর থেকেই আমাদের সনাতন ধর্মে মাতারা এই সাবিত্রী ব্রত বা বট সাবিত্রী ব্রতটি করে থাকেন, মূলত বট বৃক্ষের মূলে। এই হলো এই ব্রতের পৌরাণিক কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই আপনারা লাইক করবেন, চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, এবং আপনি যদি শিব ভক্ত হন তাহলে আপনাকে জানাই ওম নমঃ ভগবতে রুদ্রায়। ভালো থাকবেন, নমস্কার।